হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে বানাতে চলেছি দুটো রেসিপি। আসলে ঘরে আজকে আসছে গেস্ট, আর পড়েছি একটা মুশকিলে। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, তো তার জন্যই ভাবলাম চট জলদি রান্না করতে হবে, কারণ কারেন্ট চলে গেলে তো আর রান্না করতে পারবো না। তাই কী রান্না করব, উনি আবার ভেজিটেরিয়ান, তো তার জন্য আর কি পোলাও বানাচ্ছি। আবার আদাও শেষ করে, আমার হাজব্যান্ডের আসার সময় নেই যে আদা নিয়ে, তার জন্য ভাবলাম আদা কিচ্ছু দেবো না, চট জলদি রান্না করব যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যেন খেতেও ভালো হয়। তো দেখো, প্রথমে একটু সাদা তেল দিয়েছিলাম, তারপরে সাদা তেলের উপর একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এইদিকে নিয়েছি একটুখানি তেজপাতা, আর নিয়েছি এলাচ, নিয়েছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাজু বাদাম, কিশমিশ, সমস্ত কিছু নিয়েছি, আর একটু ঘি। আর এটা হলো সিক্রেট মশলা। এই মশলাটা আমি আর কি ঘরেই আর কি বানিয়ে রেখে দিই, গরম মশলা টাইপের করে আর কি, সমস্ত রকম গোটা গরম মশলা ভেজে একটু শুকনো খোলায় আর কি নেড়ে ওটাকে আর কি গুঁড়ো করে রেখে দিই। খুব ভালো স্মেল আসে। আর এই মশলাটা তুমি যে কোনো জিনিসে দেবে, পোলাও বা বলো বিরিয়ানি, অসম্ভব লাগে সুন্দর খেতে। তো দেখো, তেলটা যে একটুখানি গরম হয়ে গেছে, প্রথমে ওই এলাচগুলো একটুখানি ফাটিয়ে নিয়েছি, না ফট করে ফাটবে, তো তার জন্য তো এই গরম মশলাগুলোই আগে আর কি দিয়ে দেব। আর যেহেতু আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আমাদের কিন্তু এখানে ডবল সিলিন্ডার, কিন্তু ওর একটা বন্ধু বোধহয় গত 6 মাস হলো নিয়ে গেছে, এখনও অবধি তো দেওয়ার কোনো ইন্টারেস্টই নেই, আবার ফোন করলেও ফোন রিসিভ করে না। যাই হোক, গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড আজকে বলছে যে গেস্ট আসবে, তাড়াতাড়ি রান্না করো। সকাল থেকে কিন্তু কোনো কিচ্ছু বলেনি, সকাল থেকে বলে রাখলে আগে থেকেই কেটে কুটে সব কিছু রেডি করে রেখে দিতাম। তো ও আমায় ফোন করে বললো 10টার সময়। এবার এই মুহূর্তে কী রান্না করব, আর কারেন্ট চলে যাবে করে কিন্তু বেশি ভয় লাগে। যেদিন দেখবে গ্যাস থাকবে না বা কিছু থাকবে না, সেদিনই দেখো বেশি বিপদে পড়া যায়। যাই হোক, কথা বলতে মোটামুটি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। একটু বেশি খুব একটা বেশি পরিমাণে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আর যেহেতু এতে আমি আদা কিচ্ছু দিচ্ছি না, আর এই যে চালটা না, ঘরে আমার অন্য কোনো চালও ছিল না, এটা আমরা যে চালটাতে ভাত খাই সেই নর্মাল চালটাই ছিল, ওটাই আর কি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওটাই আর কি দিয়ে দেবো চালটা। যেহেতু আমার কাছে নেই এই টাইমে, আর এই টাইমে আর টাইমও নেই নিয়ে আসার, তাই আমাকে এই চাল দিয়েই করতে হলো। আপনাদের কাছে যদি ভালো কোনো চাল থাকে সেই চালটা দিয়ে করে নিতে পারবেন, তাহলে কিন্তু পোলাওটা আরও ভালো হবে, একদম ঝুরঝুরে টাইপের হবে আর খেতে খুব ভালো লাগবে। কারণ ভালো চাল হলে তার একটা আলাদাই একটা গুণ আছে না, স্মেলটা বেশি ভালো আসে। তো যাই হোক, একটুখানি নেড়ে চেড়ে নেব, তারপরে দেবো একটুখানি হলুদ, আর একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো, আর সেরকম কিচ্ছু দেবো না, ওই যে সিক্রেট মশলাটা আমার আছে সেটাই দেবো। প্রথমে ভেবেছিলাম গোলমরিচ দেবো, তারপরে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো দিই, তাহলে কালারটা ভালো আসবে আর কি। আর অনেকটা পরিমাণে ভাজবো চালটাকে, যাতে ওই মশলার গন্ধগুলো একদম চলে যায়, ওই হলুদের গন্ধটা আর কি ভালোভাবে চলে যায়, আর এই যে গরম মশলার গন্ধগুলো যেন ভালোভাবে চালের মধ্যে ঢুকে যায় আর কি, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখো, অনেকটা পরিমাণ আমার ভাজা হয়ে গেছে। এবার আর কি ওই গরম মশলাটা দিয়ে দেবো, যেটা আমি ঘরে বানিয়ে রাখি ওটা, আর দেবো লবণ দিতে হবে, আর দিতে হবে পরিমাণ মতো জল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি এই লবণটা একটু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। আমি চেষ্টা করি লবণটা একটু অল্প দেওয়ার, তারপরে যদি দেখা যায় যে না অনেকটা পরিমাণ কম হয়েছে, তখন লাস্টে দেবো, কিন্তু তার আগে বেশি দেবো না লবণ। এই দিকে দিয়ে দিয়েছি লবণ, তাও আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যে তলায় লেগে গেলে আবার সমস্যা হবে। আর দেবো জলটা হলো মেন জিনিস। জল যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলেও একদম প্যাচপেচে একদম খিচুড়ি হয়ে যাবে, আর জল যদি কম হয়ে যায় তাহলে তলা ধরে যাবে, লেগে পুড়ে যাবে। তাই জলটা একটু ঠিক মতো দেবে। যারা প্রেসারে ভাত রান্না করো তারা তো জানো কী পরিমাণ ভাত রান্না করতে জল লাগে। যদি 2 গ্লাস জল লাগে ভাতে, তাহলে সেই জায়গায় 1.5 গ্লাস দেবে, একটুখানি জলটা কম দেবে, তাহলে পোলাওটা ঝুরঝুরে টাইপের হবে। এদিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে এবার প্রেসার কুকারটা লাগিয়ে দেবো। আমি ওই 1200-তে দিয়ে রাখবো, এখন 1000-এ আছে, 1200-তে দিয়ে রাখলেই হয়ে যাবে। ওই 3টে মতো সিটি দেবো,
আর এই দিকে নিয়ে এসছে পনির। আমার হাজব্যান্ডের একটা বন্ধু দিয়ে গেল পনির। এত শক্ত হয়ে আছে পুরো আর কি, ডিপারে ভরা ছিল, একদম পুরো কাঠ হয়ে আছে। এটাকে যে কি করে কি করব। আর যেদিন দেখো না কোনো একটা সমস্যা থাকে শুধু ভয় লাগে কারেন্ট চলে যাবে করে। তো আমার হয়ে গেছে খুব চিন্তা যে ওটা যে গ্যাসে একটুখানি করে নেবো, গরম জলে করে রাখবো, তাও পারছি না। মনে হচ্ছে যেন এই দিকটা যদি লাইটটা চলে যায় তখন আমি কি করে রান্না করব। তার জন্য আগে ভাবলাম যে মশলাগুলো আগে একটুখানি ভালো করে তেলে নেড়ে চেড়ে নিই, তারপরে আগে বেটে নেব। কারণ এখনও তো বাটতেও হবে, ওই টমেটো, তারপরে রসুন, এইগুলো সমস্ত বাটাবাটি কিছুই হয়নি আমার এখনও অবধি। আর এই দিকে প্রথমে রসুন দিয়ে দিলাম তেলে, তারপরে কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলো দিয়ে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করব। যখন একটু লাল লাল হয়ে যাবে ওই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও ভালো করে অনেকক্ষণ ধরে আর কি নাড়াচাড়া করব, যাতে একটু লাল লাল আর কি আসে। তো যখন এই পেঁয়াজটা লাল হয়ে যাবে তারপরে টমেটোটাকে দিয়ে দেবো। আর এখানে তোমরা লঙ্কা অ্যাড করতে পারো, আমি লঙ্কা গুঁড়ো দেবো বলে এখন আর লঙ্কা অ্যাড করিনি। তো ভালোভাবে এটাকেই নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর এইভাবে ভেজে নিয়ে যদি মশলা বানানো হয় না, তাহলে গ্রেভিটা খুব ভালো আসে একদম। আর এতে কিন্তু আমি কাজুও দিয়েছি, ওই 5-7টার মতো কাজু দিয়েছিলাম, তো গ্রেভিটা খুব ভালো আসে। আর পনির এইরকম করে রান্না করে দেখতে পারো, বেশ ভালো লাগবে খেতে। তো দেখো টমেটোটাকে দিয়ে দিয়েছি, এটা আবার একটুখানি টমেটোটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে আবার ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা না করলে তো মিক্সিতে বাটা যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে এখন। তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই দিকে পনিরটাকে এখন কাটবো, কিন্তু এত পরিমাণে শক্ত হয়ে আছে বুঝতে পারছি না যে কাটতে পারবো কি পারবো না। ওইদিকে তো পেঁয়াজটা আর টমেটোটাকে ভাজতে দিয়েছি, ওটা মোটামুটি হাফ ভাজা হয়েছে, আর একটু ভাজা হয়ে গেলেই বন্ধ করে দেবো। আর এই ফাঁকে এইগুলো আর কি প্যাকেটগুলো কেটে নিচ্ছি পনিরের। তারপর পিস পিস করে দেখি, চেষ্টা করি যে কাটতে পারবো কি না। যা বরফ হয়ে আছে বুঝতে পারছি না যে কাটা যাবে কি যাবে না। দেখো চাকুই ঢুকছে না, মানে এত পরিমাণে বরফ হয়ে আছে, শক্ত হয়ে আছে। তো যাই হোক আবার জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপরে এটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এতে এবার নামিয়ে নেব। আর জলে ওই পনিরগুলো দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। সিদ্ধ না করলে হবে না, দেখো পুরো ইঁট হয়ে আছে। তো প্রেসারটাও ওই দিকে চাপিয়ে দিয়েছিলাম পোলাওটা করার জন্য, যে পোলাওটা হয়ে যায় বলে। পোলাওটা 3টা মতো সিটি পড়ে গেছে। আর আমি এবার পনিরটাকে বানাবো বলে জোগাড় করে নিচ্ছি। পনিরটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার এই তেলে একটু হিং দিলাম, আর দিলাম গরম মশলা, মানে কি বলে, 2টো লঙ্কা আর এলাচ, দারচিনি, আর দিয়েছি কারি পাতা। এখানকার লোক একটু কারি পাতাটা খেতে একটু বেশি ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে স্মেলটা। তো কারি পাতাটা দিয়ে একটুখানি ভাজা করে নিয়েছি। আর ওই যে পেঁয়াজ, টমেটো, কাজু সমস্ত কিছু ভেজে রেখেছিলাম না, ওটা পেস্ট বানিয়ে নিয়েছি, তো ওটা দিয়ে দিলাম। এখনও অনেকটা পরিমাণ দেখো প্রেসার কুকারে মিক্সিতে লেগে আছে, ওটাই আর কি ভালোভাবে ধুয়ে দিয়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করব হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা না একটু মিষ্টি মিষ্টি হবে আর কি, তো চিনিও অ্যাড করব। আর যাদের মিষ্টি মিষ্টি পছন্দ না তারা চিনি দেবে না, কিন্তু আমার এই পনিরের আইটেমে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এই সমস্ত অ্যাড করে দিয়েছি। এতে আমি জিরে গুঁড়ো দেবো না, তো তার জন্য জিরে গুঁড়োটা দিইনি। আর এইটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তোমাদের আন্দাজ মতো লবণ দেবে আর চিনি দেবে, বাস। আর আমার যে গরম মশলাটা করা আছে আর কি, সেই গরম মশলাটাও আর কি দেবো। গরম মশলাটা দিলে না একটা সুন্দর স্মেল আসে, খুব ভালো লাগে। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটুখানি চিনি, আর তারপরে দেব লবণ। আর পনিরটাকে যখন লাস্টে নামানোর মুখে না, তখন একটুখানি কাসুরি মেথি দিতে হবে। কাসুরি মেথি না দিলে খুব একটা ভালো লাগে না পনিরের জিনিসটাতে। পনিরে একটু কাসুরি মেথি, একটু বাটার, এই সমস্ত কিছু দিলে বেশ ভালো লাগে। দেখো পনিরগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে একদম পুরো ইঁট হয়েছিল, ওটা আর কি নরম হয়ে গেছে। এবার পনিরটাকে ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে ওই যে সবজিটা বানাচ্ছি আর কি, মশলাটা কষাচ্ছি, ওই মশলাতে দিয়ে দেবো। তো এখন দেখো ভালোভাবে, যেহেতু গরম জলে অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি বলে খুব ভালো নরম হয়ে গেছে। তো আমার কথা বলতে বলতে সমস্ত পনিরটাকে আর কি কাটা হয়ে গেছে। যেগুলো পিসগুলো একটু বড় বড় হয়েছে সেটা একটুখানি ছোট ছোট করে নিচ্ছি। তো মোটামুটি কাটাকুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ওই গ্রেভির মধ্যে পনিরটাকে দিয়ে দেবো। দেখো এত সুন্দর কালার এসছে, ক্যামেরাতে কিন্তু কালারটা ঠিকমতো আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, একটা সুন্দর একটা কালার এসেছিলো। এবার এই পনিরটাকে ওর মধ্যে দিয়ে দেবো।
আমি পনিরটাকে আলাদা করে ভাজিনি, কারণ আমার হাজব্যান্ড খুব একটা এই ভাজা টাজা পছন্দ করে না, পনিরটাকে এইভাবে কাঁচা দেওয়াটাই পছন্দ করে। তো এই মশলার সাথেও পনিরটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, তারপরে ওপর থেকে দেবো এবার কসুরি মেথি। আর দেখো খুব একটা বেশি গ্রেভি করব না, আমি ওই শুকনো শুকনো করেই রাখবো। আর এই দিকে দিয়ে দিয়েছি কসুরি মেথি, আর দেবো ওপর থেকে একটুখানি ঘি। আমার কাছে বাটার ছিল না, নাহলে বাটারটাই দিতাম, একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছি। এই কসুরি মেথি, ঘি আর ওই কী বলে এটা, গোলমরিচ, এই তিনটে যদি একসাথে দেওয়া হয় না, তো খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে। দেখো মোটামুটি হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। খুব একটা বেশি আর করব না, একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো বাস। আর প্লিজ তোমরা জানিও যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের দেখতে। এইভাবে একবার তোমরা নিজেরাও চেষ্টা করে দেখতে পারো বানিয়ে, আশা করি ভালো লাগবে। কারণ এইভাবে পনির সত্যিই খুব ভালো লাগে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে, পোলাওর সাথেও খেতে পারবে। আর এই দিকে দেখো আমার পোলাওটাও হয়ে গেছে। এবার লাস্টে না একটুখানি ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মোটামুটি দেখেছো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। যাই হোক, ভিডিওটা আজকে এতটুকুই রাখলাম, কেমন লাগলো প্লিজ জানিও। বাই।